গুন্ডামি করলে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। না, এটা নায়ক বা অন্য কোনো বলিউডি সিনেমার ডায়লগ নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পার্ক সার্কাসে দাঁড়িয়ে এই কথা বলেছেন যে পার্ক সার্কাস 24 ঘন্টা আগে উত্তাল হয়েছিল, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছিল। মুখ্যমন্ত্রী এও বললেন কাশ্মীরে যেমন পাথর ছোড়া বন্ধ হয়ে গেছে, এ রাজ্যেও তিনি ঠিক তাই করে দেখাবেন। মুখ্যমন্ত্রী আজ কি বলেছেন শুনুন একবার। একটা কথাই আমি বলে গেলাম, এটা জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে। তার ভাষায় এটা লাস্ট ওয়ার্নিং। পুলিশকেও বললেন আপনারা মাথা উঁচু করে কাজ করুন, আপনাদের গায়ে আঁচড় লাগলে আমি আপনাদের পাশে আছি। পুলিশের ওপর সাধারণ মানুষের ভরসা ফিরবে এরপর? আর কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ কি তার হারানো জোশ ফিরে পাবে? আমরা একটু কথা বলবো, আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। গত 10 বছর বা 15 বছরের একটু পরবর্তী সময় বলা যেতে পারে যে গত সরকারের আমলে পুলিশকে দলদাস, চটিচাটা, এমনকি আমরা চেতলায় দেখেছি থানায় ঢুকে আক্রমণ হচ্ছে, পুলিশ নিজেকে বাঁচাতে, পুলিশ মানুষকে বাঁচাবে, পুলিশ নিজে বাঁচাতে হচ্ছে যে টেবিলের তলায় ঢুকে আছে। তা সাধারণ মানুষের আস্থা ভরসা যে থাকবে না, এটা খুব স্বাভাবিক এবং আদতে প্রায় তাই ঘটেছিল। তা নতুন মুখ্যমন্ত্রী তো প্রথমেই মনে হচ্ছে এই ভোকাল টনিকেই অনেকটা চাঙ্গা করে দিয়েছেন, পুলিশের কাজে কর্মেও সেটা প্রতিফলিত হচ্ছে। দেখো 2011 সালে পশ্চিমবঙ্গে যে একটা রিনিউড হোপ নিয়ে যখন পরিবর্তন ঘটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল সম্ভবত 8 নভেম্বর 2011 ভবানীপুর থানায় ঢুকে দুজন অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। দুটি ক্লাবের মধ্যে সংঘর্ষ ঘটে এবং পুলিশ গ্রেপ্তার করেছিল দুজনকে ছাড়িয়ে নিয়ে আসেন। সেই একটা ঘটনা। এবং তারপর থেকে গত প্রায় 15 বছরে লাগাতার বেশ কিছু ঘটনায় মানুষের পুলিশের উপরে কিন্তু একটা আস্থা চলে গেছিল। তুমি দেখো যে আরজি করের মুভমেন্টের সময়ও গোটা বাংলার বা কলকাতার মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসা প্রতিবাদে, সেটাও কিন্তু পুলিশের প্রতি একটা অনাস্থারই বহিঃপ্রকাশ ছিল। তো এই যে সার্বিক নীতি যে পরিস্থিতি, সেখান থেকে একটা সামান্য একটা চেঞ্জ দরকার ছিল। সেই সামান্য পরিবর্তনটা হলেই কিন্তু লোকের কিন্তু একটা কিন্তু খুশির একটা পরিবেশ দেখা যাচ্ছে। তুমি গতকাল আমি বাজারে গেছিলাম রোববার সকালবেলা, এবং তুমি যেটা দিয়ে শুরু করলে যে রোববার সকালবেলা বাজারে গিয়ে আমি দেখলাম যে সাধারণ মানুষের যে রিয়াকশান, কেউ বলছেন এ তো রূপকথার মতো সরকার চলছে, কেউ বলছে যে দাদা এ তো মনে হচ্ছে সিনেমা দেখছি, কেউ বলছেন দাদা আমাকে ফল যেখান থেকে আমি নিই, সে ভদ্রলোক বলছিলেন যে দাদা মনে হচ্ছে সেই এমএলএ ফাটাকেস্টের মতো অবস্থা, সিনেমার মতো। যে এই যে রাতারাতি একটা বদল। দেখো পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, তাতে তো ওভারনাইট কিছু হবে না। ওভারনাইট কি হতে পারে, যে সরকারের অভিপ্রায় বা ইন্টেনশন, সেটা একটা বদল মানুষ দেখতে চায়। তো এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার যে কাজকর্ম গত 7 দিনে এবং আজকে 8ম দিন, যে তিনি শপথ নিয়েছেন 9 তারিখে, 11 তারিখে নবান্নে পৌঁছেছেন এবং তারপর থেকে আজকে 8ম দিনে বা 9ম দিনে, সরি 8 ডে, যে তার যে ইন্টেনশন, তার যে অভিপ্রায়টা স্পষ্ট হচ্ছে মানুষের, এবং সেটাই একটা কিন্তু একটা ফিল গুড তৈরি করেছে মানুষের মধ্যে। জেনারেলি আমি রাস্তাঘাটে বেরিয়ে একটা ফিল গুড দেখতে পাচ্ছি, কারণ মানুষ দেখতে পাচ্ছেন যে একটা আইনের শাসন কায়েম করার একটা চেষ্টা অন্তত শুরু হয়েছে। যে অরাজক পরিস্থিতির অভিযোগ উঠছিল, সেই অরাজক পরিস্থিতির থেকে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা, একটা আইন শৃঙ্খলা, একটা পরিস্থিতিকে শুধরানো, আইনের শাসন কায়েম করা, এই পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ সামগ্রিকভাবে যে ধরো পশ্চিমবঙ্গে, যেটা আমি বললাম যে নেতিবাচক পরিস্থিতি থেকে যদি ইতিবাচক পরিস্থিতির দিকে যেতে হয়, তাহলে প্রাইমারি জিনিস হচ্ছে ল অ্যান্ড অর্ডার। যে আইনের পরিবেশ থাকবে, তবেই না শিক্ষার পরিবেশ তৈরি হবে, তবেই না হাসপাতালে দালাল রাজ, গুন্ডাগার্দি বন্ধ হলে, তবেই না সেখানে যে পরিকাঠামোটুকুনি আছে তাতে মানুষ একটু চিকিৎসা পাবে, তবেই না যে আজকে একটা শান্তির পরিবেশ থাকলে মানুষ বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করবেন। তো এটা হচ্ছে প্রাইমারি। তোলাবাজি, কাটমানি নেওয়া, হুমকি দেওয়া, এক্সটর্শন, এগুলো বন্ধ হবে, তবেই না মানুষ একটু ব্যবসা করার কথা। বাইরের বিনিয়োগ পরের কথা, ঘরোয়া যে বিনিয়োগ আছে,
অনেকে আছেন যে ইনভেস্ট করতে চান, দোকান খুলতে চান, কিন্তু ভয় পাচ্ছেন যে ওখানে আবার একটা আমার প্রথমে তোলা অমুক তমুক এসব। তো এইটা যদি শুরু থেকেই যদি একটা এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে মানুষের মনে একটা সাহস আসে, পুলিশের প্রতি, প্রশাসনের প্রতি একটা আস্থা তৈরি হয়, এবং জেনারেলি একটা পিসফুল সোসাইটি তৈরি হয়। যখন মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী বলছেন যে মহিলাদের বলছি যে আপনাদের যেমন ইচ্ছা আপনি খাওয়া দাওয়া করুন, যখন ইচ্ছা বেরোন, তো এইটা মানে একটা বড় ভয় তৈরি হয়, একটা কনফিডেন্স বাড়ে যে হ্যাঁ সরকার পাশে আছে। এবং আজকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যে ওই ডিসি সাউথে অফিসে পৌঁছে গেলেন, আমার মনে হয় যে এটাও কৌশলগত। এটা দুটো মেসেজ আছে, দুটো বা তিনটেও বলতে পারো। এক, যে যারা ওখানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েছিল দুষ্কৃতী, তাদেরকে একটা স্টার্ন মেসেজ দেওয়া যে এই গভর্নমেন্ট এটা বরদাস্ত করবে না, জিরো টলারেন্স। এই ঢিলছোড়া প্রসঙ্গে আমি আরো একবার আসবো। সেকেন্ড হচ্ছে পুলিশকে এই মেসেজ দেওয়া যে আপনারা এই আইনের শাসন কায়েম রাখতে যেটা আইন অনুযায়ী করা উচিত সেটাই করুন, কারো কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে এসে কাজ করবেন না, দোষী হলে তাকে গ্রেপ্তার করুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। তো পুলিশকেও কোনো না কোনো একটা জায়গায় এম্পাওয়ার করা দরকার ছিল, এবং পরিষ্কার একটা মেসেজ দেওয়ার কথা ছিল যে দলদাস হয়ে কাজ করতে হবে না, আইনের শাসন কায়েম করুন। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড, একটা শাটল পলিটিক্যাল মেসেজিং আছে। সেই পলিটিক্যাল মেসেজিংটা হচ্ছে যে এই ভোটের আগে আমি বারবার করে বলেছি যে এই ভোটে একটা হাইপার পোলারাইজেশন হতে পারে। সেই পোলারাইজেশনের মাত্রা কতদূর গভীর হবে তার উপরে ভোটের ফলাফল নির্ভর করবে। কারণ অ্যান্টি ইনকামবেন্সি তো আছেই, মানুষের হতাশা আছেই, তার উপরে একটা স্তর আছে, সেটা হচ্ছে যে একটা পোলারাইজেশনের স্তর। সেই স্তরটা কতটা গভীর আমরা এই ভোটের ফলাফলে দেখতে পেয়েছি। এবং যে সিট বিজেপি জিতবে বলে কখনো আশা করেনি সেই সব আসনে জিতে গেছে। ধরো যাদবপুর বিধানসভা আসন, বিজেপির কি ইন্টারনাল অ্যাসেসমেন্টে যাদবপুর ছিল না, তো টালিগঞ্জে হয়তো সেরকম হতে পারে, ছিল না, তো সেভাবে জিতে গিয়েছে। তো এই যে পোলারাইজেশনের ফ্যাক্টর, হিন্দু পোলারাইজেশনের ফ্যাক্টর, একটা অন্যতম কারণ ছিল যে গতকালে যে ধরনের ঘটনাটা ঘটেছে, এই ধরনের ঘটনার বিরুদ্ধে মানুষের অসন্তোষ। তুমি দেখো যে এর আগে কোনো একটি কারণে রামনবমী মিছিলকে কেন্দ্র করে বা ওয়াক অফ আইন সংশোধনের প্রসঙ্গে, আমি ঠিক এক্স্যাক্টলি মনে করে বলতে পারছি না, কিন্তু হুগলিতে ট্রেন দাঁড় করিয়ে তাতে ইটপাটকেল ছোড়া হলো, ঠিক আছে, এবং প্ল্যাটফর্মে হামলা করা হলো, অনেক কিছু সরকারি সম্পত্তি নষ্ট করা হলো। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছি প্রেস কনফারেন্স করে বলতে যে সরকারি সম্পত্তি নষ্ট করলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। এগুলো লিপ সার্ভিস হয়ে গেছিল, এগুলো বাস্তবে কোনো কিছুই হয়নি। কিন্তু এই যে ধরনের ঘটনা, যে একটা অংশ সমাজে বেপরোয়া হয়ে যাচ্ছে, তার জন্য মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়, ঠিক আছে, এবং সেটাই প্রকারান্তরে হিন্দু পোলারাইজেশনে একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠে। আমি বারবার করে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় মুয়াজ্জেম ভাতা, মৌলবীদের ভাতা, এসব ভাতা দেওয়ার বাদ দিয়ে সাধারণ সংখ্যালঘু পরিবার বা তাদের এলাকার আহামরি কোনো উন্নয়ন ঘটেনি। সরকারি চাকরি বলো, তুমি তাদের সেই সংখ্যালঘু এলাকায় চলে যাও, সেখানে নাগরিক পরিষেবা তুমি দেখো মান কি, তুমি দেখো যে সেখানে স্বাস্থ্য পরিষেবার মান কি, তুমি দেখো সেখানে উচ্চশিক্ষায় অংশগ্রহণ কতটা, তুমি দেখো যে সরকারি চাকরিতে তাদের রিপ্রেজেন্টেশন কতটা, কিছুই তুমি পাবে না। তো সেরকম উল্লেখযোগ্য হারে। তো কিন্তু কি হলো যে একটা সোশ্যাল টেনশন তৈরি হলো, একটা বিভাজনের রেখা স্পষ্ট দেখতে পাচ্ছি। সেটা শুধুমাত্র পলিটিক্যাল কারণে যেটা তৈরি হয়ে গেল, এবং একটা শ্রেণী বেপরোয়া হয়ে গেল। এই বেপরোয়া অংশকে বিরুদ্ধে যে পুলিশ এবং প্রশাসন কিছু বলছে না, এটাই কিন্তু সংখ্যাগরিষ্ঠের মনে একটা ক্ষোভ এবং অসন্তোষের জন্ম দিল। তো যে সংখ্যাগুরুরা এবার পরিবর্তনের আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, আজকে পাকসাকা 7 পয়েন্ট ক্রসিং এ দাঁড়িয়ে তাদেরও একটা বার্তা, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা মেসেজ দিতে চাইলেন যে আপনারা যেটা চেয়েছিলেন আমি কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করে দিলাম 7 দিনের মধ্যেই। তার মানে আপনাদের কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো না,
আপনাদের আমি 7 দিনের মধ্যে দেখিয়ে দিলাম যে আমার অভিপ্রায়, আমার ইন্টেনশন কি, আমি কিভাবে পশ্চিমবঙ্গটা চালাতে চাই। একদম, তার উদ্যোগটা পুরো চোখে পড়লো আর কি। একদম। আচ্ছা, এই সরকার তো বারবার বলছে যে এটা আইনের শাসকের আইন নয়, আইনের শাসন হবে। তা এই পুলিশ বাহিনী তো ছিল, রাতারাতি তো বদলে যায়নি। এটা করে দেখাচ্ছে, মানে গত 7 দিনে মুখ্যমন্ত্রীর যেমন একটা এরকম পজিটিভ একটা বডি ল্যাঙ্গুয়েজ তিনি করে দেখাতে চাইছেন, মানুষ বুঝতে পারছে অভিপ্রায়টা, যেটা তুমি বলছিলে। পুলিশের মধ্যেও তো একটা পরিবর্তন চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি বলো, এই পুলিশ আগে ভাবাই যেত না যে 7 পয়েন্টে দাঁড়িয়ে কোনো রকম বিক্ষোভ মোকাবেলা করতে পারবে বা কিছু। সুতরাং পুলিশকে তো কোথাও তার মানে কাজটা করতে দেওয়া হচ্ছিল না। দেখো, ভারতবর্ষের সব কটি রাজ্যেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে বললে তো হবে না, যে পলিটিক্যাল বস, যে শাসক দল যারা, তাদের উদ্দেশ্যটা কি, তারা কিভাবে রাজ্যটাকে চালাতে চায়, সেই যে দর্শন, শাসকের দর্শনটা বা শাসকের যে নীতি, সেটার ভিত্তিতেই কিন্তু প্রশাসন এবং পুলিশ কাজ করে। এটা ঠিক যে পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু যদি মুখ্যমন্ত্রী গিয়ে আজকে ভবানীপুর থানা থেকে 2জন দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে আসেন, দুষ্কৃতী বলবো না, অভিযুক্ত বলবো, ছাড়িয়ে নিয়ে আসেন, যদি তৃণমূল জমানায় পুলিশকে টেবিলের তলায় লুকোতে হয়, তাহলে তো পুলিশের কাছে তো একটা মেসেজ পরিষ্কার। একদম। তাহলে সেই পুলিশ কি করে সেটাকে উপেক্ষা করে চলবে? তারপরে পুলিশের মধ্যেও একটা অংশ থাকে যারা পলিটিক্যাল যে লিডার, তাদেরকে খুশি করে চলতে চায়, এবং সেখানে একটা অভিযোগ থাকে কনাইভেন্সের, যোগসাজশের, আদান প্রদানের। তো অভিযোগ তো ছিল, পশ্চিমবঙ্গে তো এই অভিযোগটা ছিল। তো সেটা যদি থেকে থাকে, তো মেন জায়গাটা হচ্ছে যে নবান্নে বা মহাকরণে কে বসে আছেন, তার নির্দেশটা কি, তার উপরে ডিপেন্ড করে। এবার যেমন বলবে তেমন পুলিশ করবে। আজকে যদি নবান্ন থেকে যদি এই ইনস্ট্রাকশন থাকে, তাহলে পুলিশের তুমি দেখো রাতারাতি চেঞ্জ। গতকাল যেটা তুমি বললে যে এর আগে কখনো দেখিনি, কালকে দেখলে একই পুলিশ, সেই একই পুলিশ। ওয়াকফ আইন সংশোধনের পরে দেখো, গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের বিক্ষোভ দেখানোর, মানুষের একটা একটা প্রতিবাদ জানানোর, এটা কিন্তু অধিকার রয়েছে। আজকে সরকার এই যে পশু বলি নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, এবং সিদ্ধান্ত নিয়েছে বলে পূর্বতন যে নিয়ম, সেই নিয়ম যে কঠোরভাবে বাস্তবায়নের যে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কারো না কারোর আপত্তি থাকতেই পারে। আপত্তি থাকাটা তো গণতন্ত্রের একটা শুভ লক্ষণ। কিন্তু সেখানে যদি কেউ পুলিশকে আক্রমণ করে, তাহলে তার একটা পুলিশের একটা রিয়াকশন হওয়া উচিত। সেইটা এতদিন ধরে দেখা যায়নি। ওয়াকফ আইন সংশোধনের পরেও যে ধরনের ঘটনা ঘটেছে, তখনও তো পুলিশকে আমরা সেই ভূমিকায় দেখতে পাইনি। তো এখন যে পুলিশকে সেই ভূমিকা দেখা যাচ্ছে, সেটা ইতিবাচক, এবং এটা পুরোপুরি শাসক দলের যে নীতি বা যে দর্শন, তারা যেভাবে পশ্চিমবঙ্গকে চালাতে চায়, সেটারই একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে পুলিশের ভূমিকার উপরে। পুলিশের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য, স্বাভাবিকভাবেই প্রধান বিরোধী দল এখন তৃণমূল কংগ্রেস, তারা রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়েছে। কি বললেন তাদের মুখপাত্র কুণাল ঘোষ, একবার শুনে নেব। আমরা কোনো ধরনের কোনো অশান্তি আমরা পছন্দ করি না, এবং আমরা আশাও করি যে এই ধরনের অনভিপ্রেত সংঘাতমূলক এমন কোনোভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ হবে না যেটা অশান্তি ডেকে আনে। কিন্তু পাশাপাশি পুলিশ প্রশাসনকেও এমনভাবে তাদের সিদ্ধান্ত বা নীতিগুলি তারা কার্যকর করুক, যাতে মানুষকে বুঝিয়ে, মানুষকে সময় দিয়ে একটা দীর্ঘদিনের আবেগ, দীর্ঘদিনের রীতি, দীর্ঘদিনের অভ্যাস, সেটা যদি আচমকা অমুক তারিখ থেকে নয়, বাস্তব কিছু সমস্যা থাকে, স্থানের সমস্যা থাকে, এই জায়গায় এত মানুষ ধরতে পারেন, সপ্তাহে একদিন ওখানে ধরা সম্ভব নয়। তো সেটা যদি সময় না দিয়ে, না বুঝিয়ে বলপ্রয়োগ করে করার বা প্রশাসনিক সিদ্ধান্ত আচমকা রূপায়ণের জন্য চাপ দেওয়া হয়, সেক্ষেত্রে কিছু মানুষের কিছু সমস্যা তৈরি হতে পারে। আমরা চাই না কোনো ধরনের উত্তেজনা তৈরি হোক, আমরা চাই না কোনো ধরনের হিংসাত্মক ঘটনা হোক। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে আসি, মানে এর সঙ্গে প্রায় রিলেটেড বলতে পারো। এই যে একই সঙ্গে গত 7 দিন 8 দিন ধরেই তো চলছে বেআইনি বাড়ি ভাঙা বুলডোজার দিয়ে।
হাওড়া বলো, শিয়ালদা বলো, বা মফস্বলের অনেকগুলো রেল স্টেশনেও হচ্ছে যে ওই হকার উচ্ছেদ। সাধারণ মানুষের একদিকে যেমন সাধারণ মানুষ নিত্যযাত্রীদের জন্য অনেকটাই সুবিধে হচ্ছে, হাঁটাচলা করতে পারছেন, পাশাপাশি আবার এই প্রশ্ন উঠছে যে গরিব হকারের পেটে লাথি পড়ছে, এটা কেন বিকল্প কিছু না ভেবে চট করে করে দেওয়া হলো। এটা তুমি মানে এটার কি খুব প্রয়োজন ছিল এত তাড়াতাড়ি, তোমার মনে হয়? দেখো, এটা ঠিক যে কিছু মানুষের ওখানে রুটি রুজির অসুবিধা হবে, কিন্তু এটাও তো ঠিক যে রেকলেস ভাবে তুমি যেখানে সেখানে কাউকে বসিয়ে দিতে পারো না, তাই না? সেটা তো সাধারণ মানুষেরও একটা বিপুল সংখ্যক মানুষের অসুবিধাও তো হচ্ছে। সেটা অবশ্যই। তো তাহলে তো যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই 2024 সালের লোকসভা ভোটের পর নবান্ন থেকে লাইভ মিটিংটাকে লাইভ করে বলতে তো শোনা গেছে যে তার মন্ত্রীদের বিরুদ্ধেই বা তার নেতাদের বিরুদ্ধেই, একাংশ নেতার বিরুদ্ধে নাম করে তিনি বলেছেন যে বাইরে থেকে লোকে নিয়ে বসিয়ে দিচ্ছে, রাস্তা জবরদখল করে নিচ্ছে। এটা তো মুখ্যমন্ত্রী বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী। সুজিত বোস সম্পর্কে বলছেন তিনি, আরে বাবা, সরকার চলছিল তার, তিনি বলছেন তারই মন্ত্রীর বিরুদ্ধে। এইটা একটা অদ্ভুত নয়? সরকার কি চোখ বুঝেছিল? হঠাৎ করে মনে হলো গড়িয়াহাট পুরো ফুটপাথটা হকাররা দখল করে নিয়েছে। হঠাৎ করে মুখ্যমন্ত্রীর মনে হলো যে তাহলে গড়িয়াহাট ফুটপাথে একটা নির্দিষ্ট লাইন করে দেওয়া উচিত, তার বাইরে রাস্তায় যেন নেমে না পড়ে। হঠাৎ করে পেছনে একটা ব্যারিকেড দেওয়া হলো, সেখানে দুয়ারে সরকারের বিজ্ঞাপন না কিসের বিজ্ঞাপন লাগানো হলো ইত্যাদি। তারপরে কদিন সেটা মেনটেন হয়েছে? হয়নি। হঠাৎ করে মনে হলো যে ধর্মতলা চত্বরে বেআইনিভাবে হকাররা বসে আছে। মনে আছে 24-এর ভোটের পরে ধর্মতলা চত্বরে একটা এভিকশন ড্রাইভের মতো শুরু হয়েছিল? সেটা কি হলো? কোথায় গেল? সেটা কি হলো? এরভাবে তো কোনো স্টেটের ভাবে চলে না। কলকাতা শহরটাকেও তো তোমার পরিচ্ছন্ন, সাধারণ মানুষের জন্য যাতায়াতের সুগম ব্যবস্থা ইত্যাদি রাখতে হবে। এইটা তো তাহলে যে ইচ্ছা সে যেখানে ইচ্ছা সেখানে বসে যাবে, এইটা তো হয় না। সরকারকে আজকে এরকম বসেছে কেন? তুমি বলতে পারো যে কর্মসংস্থান, তো কর্মসংস্থান তো সরকার দিতে পারেনি। ঠিক আছে, কোন বাবা মা চায় তার ছেলে মেয়ে গিয়ে হাওড়া স্টেশনের সামনে ওরকম একটা বেআইনি ভাবে একখানা স্টল লাগিয়ে কোনো রকমে একটা স্টল লাগিয়ে সেখানে ভাত ডাল বিক্রি করে তার সংসার চালাক? আমি ভাত ডাল বিক্রি করাটাকে ছোট ইয়ে করছি না, কিন্তু সুষ্ঠু কাঠামো করে, ঠিক আছে? বাবা মা তো চায় যে একটা শিল্প হবে বা কোনো একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, পড়াশোনার সুযোগ তৈরি হবে, ছেলেমেয়ে সেখানে চাকরি করবে। বা যদি আজকে ভাতের বা কেউ যদি রেস্টুরেন্ট বা হোটেলও দেয়, সেটা একটা একটা পরিকাঠামো। এইটারই বা তার ভবিষ্যৎ এটা অনিশ্চয়তার জন্য আছে না, যে আজকে তুমি এখানে দোকান দিচ্ছ, কালকে চাইলে তুলেই দিতে পারে পুলিশ। শুধু তো তাই নয়, যে ওইখানে যে হকারদের বসানো হয়েছিল তাদের কাছ থেকে হপ্তা তুলতো কে? ওইখানে যে লাইন দিয়ে যে দোকান বসানো হয়েছিল তাদের কাছ থেকে হপ্তা তুলতো কারা? কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল? হপ্তা তোলা শাসক দলের। তাদেরকে যদি আজকে জিজ্ঞাসা করা হয়, তারা দিনে দিনে সপ্তাহে সপ্তাহে কাকে টাকা দিতেন ওখানে বসার জন্য? রোজ দিতে হতো। তাহলে এভাবেই হতো, চলতো। কেউ কিছু জানে না। আজকে শুধুমাত্র কুম্ভীরাশ্রু বয়ে গেলেই হবে? তো এর তো কার্যকারণ দেখতে হবে। শুধুমাত্র কথায় কথায় রবীন্দ্রনাথ আর নেতাজিকে টেনে নিয়ে এসে, রবীন্দ্রনাথ আর নেতাজিও তো ভাবেননি যে পশ্চিমবঙ্গে কোনোদিনও কাটমানি নেওয়ার সংস্কৃতি তৈরি হবে। ভেবেছিলেন কি? রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গে কোনোদিন সিন্ডিকেট রাজ চালু হবে? রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে এমন দুর্নীতি হবে যে চাকরি বিক্রি হয়ে যাবে? তাহলে কথায় কথায় রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা নেতাজি সুভাষচন্দ্র বসুকে টেনে নিয়ে এসে বাঙালির অস্মিতাকে সামনে নিয়ে এসে সবকিছুকে ঢেকে দেওয়া যাবে? সম্রাট, তুমিই বলো। একেবারেই না। ঠিকই, বাঙালি অস্মিতা আর আমাদের যারা মানে রবীন্দ্রনাথ ঠাকুর, এটাতে আক্রান্ত কারা হয়েছে? ধরো আজকে যদি ওখানে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে বেআইনিভাবে ওখানে কাউকে টাকা পয়সা দিয়ে একটা ছোট একটা গুমটি বানিয়ে কিছু বিক্রি করার চেষ্টা হচ্ছে, ঠিক আছে? তো এটার দায় কার? এই পরিস্থিতি বাঙালির জন্য কে তৈরি করেছে? দুই হচ্ছে যে ওখানে যারা রোজ নিত্যযাত্রী হাওড়া স্টেশনের বাইরে, তাদের যে অসুবিধা হচ্ছে, তারা বাঙালি নয়। বা আমি যেটা
এই প্রসঙ্গের বাইরে গিয়ে চাকরি বিক্রির কথা বললাম, সেটা বাঙালিদের চাকরি বিক্রি হয়েছে। ঠিক। কাটমানির জন্য তো বাঙালিরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিকটিম। সিন্ডিকেট রাজের জন্য এই বাজারের গল্প দিয়ে শুরু করলাম আমি আজকে, যে বাজারে গিয়ে লোকে বলছে রূপকথার মতো সরকার চলছে। যে ভদ্রলোকের কাছ থেকে আমি প্রতি সপ্তাহে আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি কিনি, তার দোকানটা শুধুমাত্র আলু, পেঁয়াজ, রসুন এবং ডিম এই বিক্রির জন্য তার দোকানটা আছে। তো কালকে কথায় কথায় বলছিলেন যে বাড়িতে আমার একটা 12 মাসের কুল গাছ আছে, সেই কুলগুলো খুব মিষ্টি দাদা, সামনের সপ্তাহে এনে কুল আপনাকে খাওয়াবো। তখন আমি তাকে জিজ্ঞেস করি বাড়ি কোথায়, সে বলে আমার বাড়ি একটা গড়িয়ায় আছে আর এখানে একটা জায়গায় থাকি। একটা বাড়ি বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই সিন্ডিকেটের উৎপাতে জিনিসের দাম এত চাইছে আমি আর বানাতে পারিনি। তো ওই মানুষটা তো খুব সচ্ছল, উচ্চ মধ্যবিত্ত নয়, একটা নিম্ন মধ্যবিত্ত একটা মানুষ। তাহলে তিনি কি বাঙালি নন? তিনি তো বাঙালি। তো এই পয়েন্টের জায়গা থেকে তো একেবারেই একদমই ঠিক। আর তুমি এই কাটমানির প্রসঙ্গ তুললে দেখে আমি বলি যে কাটমানি নিয়ে আজ মুখ্যমন্ত্রী একটা এই কাটমানি এই যা কিছু দুর্নীতি হয়েছে খতিয়ে দেখার জন্য একটা কমিটি করেছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য কমিটি করেছেন। আর আরেকটা হচ্ছে মহিলাদের সুরক্ষা, এর আগেও বিভিন্ন জায়গায় যে সমস্ত ইনসিডেন্ট হয়েছে সেগুলোকে আবার স্পট ভিজিট করা হবে অভিযোগ আনার জন্য, সেটার জন্য একটা কমিটি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ঠিক কী বললেন এই কমিটি দুটো নিয়ে, এবং তার মধ্যে একটা বড় চমক রয়েছে, আপনারা একটু শুনুন মুখ্যমন্ত্রীর বাইটটা। যে গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটি মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য কমিশনের। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। মূলত মেম্বার সেক্রেটারিরা আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন। তুমি শুনলে দময়ন্তী সেনকে, আবার দময়ন্তী সেনের প্রত্যাবর্তন, এটা খুব সিগনিফিকেন্ট একটা বার্তা কিছু। এইটা সম্রাট, এটা তুমি আমার থেকে বেটার বলতে পারবে, কারণ তুমি তো ওই সময় কলকাতা সাংবাদিকতা করেছো। তুমি তো জানো যে দময়ন্তী সেন পার্ক স্ট্রিটের যে ঘটনা, সেই ঘটনার তদন্ত কতটা সিরিয়াসলি করতে চেয়েছিলেন। একদম। কিন্তু তাকে কি করতে দেওয়া হয়েছিল? চাপিয়ে দেওয়া হলো। তো তুমি তো বলবে এটা 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 আমি বংশ তখন দিল্লিতে, তুমি তখন কলকাতায়, তুমি বেটার বলতে পারবে। দময়ন্তী সেনকে ওই সময় যেটা দেখা গেছিল, দময়ন্তী সেন এবং জাভেদ শামীম সম্ভবত দুজনকে এই পার্ক স্ট্রিটের এই ধর্ষণ কাণ্ডের জন্য তারা ছিলেন তদন্তের জায়গা থেকে, এবং দময়ন্তী সেন বলেছিলেন যে এটা ধর্ষণেরই ঘটনা, পারিপার্শ্বিক যা কিছু প্রমাণ তাতে প্রাথমিকভাবে এটা ধর্ষণের ঘটনা। এবং তারপর থেকেই দেখা গেলো দময়ন্তী সেনের মতো একজন সেই সময়কার একজন প্রমিনেন্ট মহিলা আইপিএস অফিসার, নিষ্ঠাবান একজন দায়িত্বপরায়ণ একজন অফিসার, তাকে একদম ধীরে ধীরে এবং তারপর গত 15 বছর তার নাম শোনা যায়নি, আর নামই শোনা যায়নি, একের পর এক কোথায় যে ছিলেন। তাহলে যেখানে পার্ক স্ট্রিটের ঘটনা এমন একটি ঘটনা যেখানে মুখ্যমন্ত্রীর ইন্টারভেনশন হওয়া উচিত ছিল লিমিটেড, যেখানে প্রাইম রোল হওয়া উচিত ছিল পুলিশের। একটি অপরাধের ঘটনা ঘটেছে, সেই ঘটনাটির ভেতরে কোনো রকমের টিকা টিপ্পণী প্রকাশ্যে না করে পুলিশের তদন্ত সময় যোজনাবদ্ধভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব সেটা কনক্লুসিভ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে। এখানে মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়া না দেওয়া অর্থহীন, বরঞ্চ পুলিশ যতটা ক্ষিপ্রতার সঙ্গে কাজ করবে ততটা গভর্নমেন্টের সরকারের মুখ উজ্জ্বল হবে। তারপরে বরঞ্চ মুখ্যমন্ত্রী বলতে পারেন যে আমার সরকার, আমাদের যে পুলিশ এতটাই এফিশিয়েন্ট পুলিশ বাহিনী, দময়ন্তী সেনের মতন একজন অফিসার ইনি এতটাই এফিশিয়েন্ট যে তিনি এতদিনের মধ্যে তিনি গ্রেপ্তার করে দিয়েছেন মূল অভিযুক্তকে, পুরো ঘটনাটিকে আমরা তদন্ত করেছি, এই পেয়েছি। এটাও তার বলার কথা না, কিন্তু তিনি যদি ক্রেডিট নিতে চান ওইটাও নিতে পারতেন। কিন্তু উনি প্রথমেই বলেন সাজানো ঘটনা। বলা মানেই হচ্ছে তখন কি একটা বিতর্ক হলো, পুলিশও কনফিউজড হয়ে গেল, দময়ন্তী সেনকে যদি সরিয়ে দেওয়া হলে তার মরাল ভেঙে গেল, সামগ্রিকভাবে একটা পুরো বাহিনীরই মরাল ভেঙে গেল। এবং তৃণমূলের মধ্যে থেকেও কিন্তু একটা শুভবুদ্ধি সম্পন্ন অংশ, তাদের কিন্তু কোনো সমর্থন ছিল না ওই ধরনের কথা। আমি তৃণমূলের অনেক নেতাকে বলতে শুনেছি যে এই কথা বলার কোনো দরকার ছিল না।
হ্যাঁ, এবং তারপর কামদুনির ঘটনা সেই একই রকম লোক মমতা করে দেখানো। বন্দ্যোপাধ্যায়ের জমানায় তিনি এই ধরনের কোনো ঘটনাকেই মানতে চাননি। একটি ঘটনা, সম্ভবত নদিয়ার ঘটনা, আমি যদি ভুল না করি, উনি বলেছিলেন যে আচ্ছা ওদের লাভ অ্যাফেয়ার্স ছিল। তৃণমূল নেতারই সম্ভবত ছেলে, এটা তো ঠিক আছে, অভিযোগ। তো এইটা বলা মানে কি? তার মানে কি ওইটা ধর্ষণের অভিযোগটা লঘু হয়ে যায়? নাকি ওটাকে বৈধতা? না না না, লাভ অ্যাফেয়ার্স কাউকে ধর্ষণ করার অধিকার দিয়ে দেয়। তো এটা একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি যদি কথা বলেন, দেখো কি হয়েছিল যে তৃণমূল তো নিরঙ্কুশ ক্ষমতায় ছিল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তার ফলে অনেকেই সাহস করে মুখ খুলে বলতে পারেনি, কিন্তু অনেকের কাছেই মনে হয়েছিল এগুলো অনাচার হচ্ছে, কিন্তু সাহস করে বলতে পারেননি। কারণ যখনই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় কেউ থাকেন এবং বিরোধী দল দুর্বল হয়, তার ফলে এবং সংবাদ মাধ্যম বা একটা অংশ যদি তারপরেও তার প্রশংসা করে যায়, তাহলে কি হয়, তাহলে তো সাধারণ মানুষের বলার সাহসটা চলে যায়, গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। এখনো পশ্চিমবঙ্গে বিজেপি নিরঙ্কুশ ক্ষমতায় রয়েছে, কিন্তু বিরোধী স্পেসটাও থাকা উচিত, বিরোধী স্পেসটাও থাকা উচিত, সেইটা যেন এই সরকার নষ্ট না করে। মানে যেমন তৃণমূল এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কংগ্রেস ভেঙে গেছিল, এমনকি পরে প্রতিবার বিজেপি থেকেও কিছু এমএলএ ভেঙে চলে আসে, এই অনুপ্রেরণা জায়গায় যদি বিরোধী স্পেসটা টিকে থাকে, ঠিক আছে, এবং তাহলে এবং সংবাদ মাধ্যমেও তাহলে মানে সেটা রিফ্লেকশন ঘটে, তাহলে আমার মনে হয় একটা সুষ্ঠু পরিবেশ আমরা আগামী দিনে দেখতে পাবো। কোনো না কোনো একটা জায়গায় গভর্নমেন্ট আজকে 6 মাস গভর্নমেন্টে একটা হানিমুন পিরিয়ড চলবে, গভর্নমেন্টও ভালো ভালো একটা শুরু থেকে একটা পজিটিভ একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি জোর করে সমালোচনার কথা কখনোই বলছি না, কিন্তু একটা ক্রিটিক্যাল রোল সবার একটা বিরোধী স্পেসের যদি থাকে, তাহলে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চলতে পারে। একদম। বিপদে আপদে তো মানুষের ভরসা পুলিশ, মানে বিপদে পড়লে মানুষ কোথাও সমস্যায় পড়লে তো পুলিশের কাছেই যাবে, আর কার কাছে যাবে? সেই পুলিশের ওপরেই যখন ভরসা, বিশ্বাস, আস্থা সবটুকু নষ্ট হয়ে যায়, মানুষ তখন আর কোথায় যায়? কিন্তু গত 7 দিন এবং বা 8 দিন নতুন সরকার শপথ নেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী তার পর যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি যেভাবে একটা কিছু করতে চাইছেন মানুষের চোখে পড়ছে, এবং পুলিশকে দলদাসে না রেখে পুলিশকে পুলিশের কাজ করার মতো ক্ষমতা দেওয়ার একটা চেষ্টা করছেন, পুলিশের পাশে থাকছেন, দুষ্কৃতীদের জন্য কড়া বার্তা দিচ্ছেন, এটা কোথাও মানুষের মনে কিন্তু আবার সেই হারানো ভরসা, বিশ্বাস, আস্থা ফিরিয়ে আনছে। এবং শুধু তাই নয়, তুমি দেখো যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা যেটা তুমি বললে, ইনস্টিটিউশনাল করাপশনের ভেতরে তো কিন্তু তোমার শুধুমাত্র পলিটিক্যাল লোকজন জড়িত ছিল না, প্রশাসনের নিচুতলারও একটা অংশ জড়িত ছিল। এবং আমি মনে করি এটা কিন্তু আগামী দিনের যে শাসক দলের যে নিচুতলার অংশ, তাদের জন্য বার্তা, ঠিক আছে, যে সরকারের এই অভিপ্রায়, এবং সরকারকে কিন্তু এটাও মানে এনশিওর করতে হবে যে কোনোদিনও এরকম যেন পরিস্থিতি না হয় যে নিচুতলায় যে ইনস্টিটিউশনাল করাপশনটা হয়েছিল পঞ্চায়েত স্তরে পর্যন্ত, সেটা যেন কোনোভাবে আবার সংক্রমিত হয়ে এদিকে না আসে। কারণ কি বড় তো পলিটিক্সে কি হয়, পশ্চিমবঙ্গে তো আর বাইরের গ্রহ থেকে লোক আসবে না, একেবারে নিচুতলাতে ওই জায়গাটাতে একটা এমনই থিন লাইন, সেটা কে তৃণমূল, কে কালকে তৃণমূল ছিল, কে আজকে বিজেপি হয়ে গেল, কে কালকে কংগ্রেস ছিল, কে আজকে বিজেপি হয়ে গেল, কে কালকে সিপিএম ছিল, আজকে বিজেপি হয়ে গেল, বিজেপি তৃণমূলে জোট হয়ে গেল, ওই জায়গাটা থিন লাইনটা মেলানো। তো ফলে যদি এই মেসেজটা দিতে হয়, তাহলে একদম গ্রাসরুট পর্যন্ত এই মেসেজিংটা দরকার। একদম। পুলিশ, সরকার, আইনের শাসন প্রতিষ্ঠা করুন পশ্চিমবঙ্গে, তেমন একটা সুদিন আগামী দিনে আসুক। পশ্চিমবঙ্গ মানুষবাসীর চাওয়া কিন্তু এইটুকুই, এর বেশি বিশেষ কিছু নয়। আমরা আগামী দিনেই এর উত্তর পাবো। সবে তো সরকার তার কাজ শুরু করেছে, আগামী 6 মাস না গেলে কিছুই বলা যাবে না। আজ এ পর্যন্তই আলোচনা। সমস্ত খবরের জন্য দেখতে থাকুন দ্য ওয়াল।